স্বাগত নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট যে সকল প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো খুব সহজভাবে উপস্থাপনা করেছি। আশা রাখি যে কোনো শিক্ষার্থী বুঝতে সক্ষম হবে। আমরা অনেকেই অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রশ্নটার উত্তরটাই আমরা কী করে নেই, দেখে নেই, যে কোনো জায়গা থেকে কালেকশন করে নেই, অথবা কোনো টিচারের মাধ্যমে অথবা নিজে। এই ক্ষেত্রে এই কাজটা না করে আসলে প্রশ্নের উত্তরটা কীভাবে তৈরি করতে হবে সেটা বোঝা আসলে খুবই প্রয়োজন। এই জন্য আমার এই ভিডিওটা দেখলে সকল প্রশ্ন সম্পর্কে ভালো একটা ধারণা আসবে। আমি শুরুতেই যে সংক্ষিপ্ত প্রশ্ন এর মধ্যে যে 5টি প্রশ্ন দেওয়া আছে এই 5টি প্রশ্নের উপর আলোচনা করব। প্রথম প্রশ্নটা ছিল এরকম যে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। আমরা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি যে চতুর্ভুজের 4টি কী থাকে, কোণ থাকে, আর 4টি কী থাকে, বাহু থাকে, আর 2টি কী থাকে, কর্ণ থাকে। এই মিলে আমরা চতুর্ভুজের মূলত 10টি উপাত্ত পাই। এই 10টি উপাত্তের মধ্যে যদি আমরা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে যাই সেক্ষেত্রে আমাদের 5টা উপাত্ত আমাদের কি জানা থাকতে হয়। এজন্য এই প্রথম প্রশ্নের উত্তর নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। তো দ্বিতীয় প্রশ্নটা ছিল এরকম যে একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, হ্যাঁ, আর বৃত্তের নামটা হচ্ছে এবিসি। এই এবিসি বৃত্তের ব্যাসটা হচ্ছে কি, বিসি। এখানে বলা আছে যে বিএসি এই কোণটা আসলে কত ডিগ্রি, এটা আমি লিখেছি যে 90 ডিগ্রি। আমরা জানি এই বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করে একমাত্র ব্যাস, অর্থাৎ এটাকে আমরা অর্ধচাপ বলি, এটাকে আমরা কি বলি, অর্ধচাপ বলি। আর অর্ধচাপের উপরে যদি কোনো বৃত্তস্থ কোণ হয় সেক্ষেত্রে আমরা এই কেন্দ্রস্থ কোণটা যেহেতু 180 ডিগ্রি, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণটা। এই ক্ষেত্রে এটা 180 হওয়ার কারণে এটা 90 ডিগ্রি। তো এই জন্য আমরা সরাসরি লিখে দেব যে সুতরাং বিএসি ইকুয়াল 90 ডিগ্রি। কারণ কি, কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, এটা আমাদের জানা। 3 নংয়ের যে প্রশ্নটা দেওয়া ছিল, 3 নংয়ের প্রশ্নটা দেওয়া ছিল যে একটি সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই কোণটা, এই দুটি কোণ আমরা জানি সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ থাকে, আর দুটি সূক্ষ্মকোণ যদি পরস্পর সমান হয় সেই ক্ষেত্রে এই বাহু দুটো পরস্পর কি হবে, সমান হবে। আমরা জানি কোনো ত্রিভুজের দুইটি কোণ যদি সমান হয়, অথবা যে সকল ত্রিভুজের সমান সমান কোণ এর বিপরীত বাহু পরস্পর কি হয়, সমান হয়। এই ক্ষেত্রে আমরা এর উপরে ভিত্তি করে যেহেতু এই দুটি কোণ পরস্পর সমান, সুতরাং এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি সমান। এখন আমরা দেখব যে এটা আমি কিভাবে সমাধান করলাম। যে আমরা একটা ত্রিভুজ ধরে নিব শুরুতেই, যে এবিসি একটা ত্রিভুজ, এটার এ কোণটা এবং সি কোণটা, এই দুইটা কোণ সূক্ষ্মকোণ এবং এই দুইটা কোণ পরস্পর কি সমান। তাহলে আমরা জানি যে একটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো মিলে 90 ডিগ্রি হইতে হয়, এটা 45, এটা 45। তাহলে এই দুইটা কোণ সমান হওয়ার কারণে এই কোণের বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটা, এই দুইটা বাহু পরস্পর কি সমান। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই তিনটা বাহুর মধ্যে কী ধরনের অনুপাত বিদ্যমান, এটাই বলা আছে এখানে। তো প্রশ্নটা ছিল এরকম যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুই যদি সমান হয় তা তাদের বাহুগুলোর মধ্যে কী ধরনের সম্পর্ক। বাহুগুলোর বলতে বোঝায় যে তিনটা বাহুর মধ্যেই আমার সম্পর্ক, অনুপাতের সম্পর্ক কী করতে হবে, তৈরি করতে হবে। যদি বলা থাকতো এরকম যে বাহু দ্বয়ের মধ্যে সম্পর্কটা কী, মানে অনুপাতের, সেক্ষেত্রে আমরা এখানে এটার উত্তর পেতাম 1 1। কারণ দুইটা বাহু পরস্পর যদি সমান হয় সেক্ষেত্রে তাদের অনুপাত হবে কি 1 1 হবে। যেহেতু এখানে বাহুগুলোর অনুপাত বলা আছে সেই ক্ষেত্রে অবশ্যই তিনটা বাহুরই অনুপাত আমাদের কী করতে হবে, নির্ণয় করতে হবে। এই জন্য সমকোণী ত্রিভুজের যেহেতু এ কোণ আর সি কোণ সমান, সুতরাং এ বি আর বিসি বাহু পরস্পর সমান। আমি লিখে দিলাম যে কোনো ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু দ্বয় পরস্পর কী হয়, সমান হয়। যে আমি এখন যদি ধরে নিই যে এটাও এক্স এটাও কি এক্স, এই ক্ষেত্রে আমরা এ বি এবং বিসি সমান কী লিখতে পারি, এস লিখতে পারি। আর পিথাগোরাসের যে উপপাদ্যটা সেই উপপাদ্য অনুসারে আমরা এসির মানটা বের করব। এই অতিভুজ স্কয়ার ইকুয়াল কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর আমরা এখানে এসির মান পাবো √2x। এখন আমি এখানে এসির মান যদি √2x পাই সেই ক্ষেত্রে আমরা এখানে তিনটা বাহু পাই, তিনটা বাহু, একটা এক্স আরেকটা এক্স আরেকটা √2x। এখন এই তিনটার অনুপাত যদি আমি প্রকাশ করতে যাই, অর্থাৎ এ বি অনুপাত বিসি অনুপাত এসি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই প্রত্যেকটাকে যদি এক্স দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ এক্স বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা 1 1 √2 এই অনুপাতটা পাই। ভিউয়ার্স, আমরা 4 নং প্রশ্নটা দেখি। অর্থাৎ 4 নং প্রশ্নটা এরকমভাবে দেওয়া ছিল যে পি কিউ আর এস একটি সামান্তরিক, এই সামান্তরিকে কিউ এর মানটা 95 ডিগ্রি দেওয়া আছে। আমাদের বের করতে হবে
কোণ এস মাইনাস কোণ আর, এই দুটি কোণের অন্তর আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় এবং বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। অর্থাৎ এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে এটাও কি হবে, 90 ডিগ্রি হবে। আর পাশাপাশি দুইটি কোণ অর্থাৎ সন্নিহিত কোণ, এই দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি সমান হবে। এইটা অথবা এইটা, এই দুটির যোগফল 180 ডিগ্রি হবে। এইটা এটা এই দুটির যোগফল 80 হবে। অর্থাৎ পাশাপাশি যে কোনো দুইটি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পি কিউ আর সামান্তরিকের এই কোণটা দেওয়া আছে যেহেতু 95, সেই ক্ষেত্রে এই কোণটা বের করার জন্য আমরা জানি যে পাশাপাশি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রির সমান। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই কোণের মানটা বের করার জন্য আমরা যে কাজটা করব, অথবা এই এসের মানটা বের করার জন্য আমরা যে কাজটা করব, আমরা জানি যে বিপরীত কোণদ্বয় যেহেতু পরস্পর সমান হয়, এক্ষেত্রে কিউ যদি 95 হয় সেক্ষেত্রে এসও কী হবে, 95 হবে। তাহলে আমরা এস কোণটা পেলাম। এখন আমাদের দরকার আর এর মান, অর্থাৎ আর এর কোণের পরিমাণটা দরকার। আমরা জানি যেহেতু পাশাপাশি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি সমান হয়, এক্ষেত্রে এই কোণটা বের করার জন্য আমরা 180 থেকে 95 কী করবো, মাইনাস করে দেবো। অর্থাৎ 180 থেকে 95 যদি মাইনাস করে দিই তাহলে আর এর মানটা চলে আসবে। এখন আমরা এস এবং আর এর অন্তর বের করে নেব 10 ডিগ্রি। ডিয়ার ভিউয়ার্স, আমরা 5 নং প্রশ্নটা দেখি। অর্থাৎ 5 নং প্রশ্নটা এরকম ছিল যে বৃত্তের ব্যাস দেওয়া আছে, একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে। আমরা যদি এইটা বৃত্তের ব্যাস ধরি, অর্থাৎ এই বৃত্তটার ব্যাস 14 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদেরকে বৃত্তে অন্তর্লিখিত ওই বৃত্তের মধ্যে যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটা হবে সেটার কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের যে কর্ণটা এটা ওই বৃত্তেরই ব্যাস হয়। অর্থাৎ আমরা যদি কোনো বৃত্তে বর্গ অঙ্কন করতে যাই আর যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটা হবে সেটার কর্ণটা কেন্দ্র দিয়ে অতিক্রম করে বিদায় এই বর্গের কর্ণ আর এই বৃত্তের ব্যাস একই। এজন্য আমরা লিখতে পারি যে আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ ওই বৃত্তের ব্যাস, সুতরাং বর্গের কর্ণটা আমরা 14 সেন্টিমিটার লিখতে পারি। বৃত্তের ব্যাস এবং কর্ণ যেহেতু পরস্পর সমান, আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল বের করার জন্য বর্গের এক বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা জানি বর্গের কর্ণের সূত্র হচ্ছে a√2। এ হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এই ক্ষেত্রে আমরা a√2 সমান 14 লিখতে পারি। এখানে আমি এর মান বের করলাম √27, অর্থাৎ 7√2। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 7√2 পাই তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল জানি কি, বাহু স্কোয়ার। তাহলে এটাকে আমরা বর্গ করে আমরা এটা 95 ক্ষেত্রফল পাই। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভিউয়ার্স, আমরা সৃজনশীল 1 অর্থাৎ 1-এর প্রথম যে প্রশ্নটা দেওয়া ছিল এরকম যে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, দুইটি কোণের মান দেওয়া আছে। আমাদের কি করতে হবে, তৃতীয় যে কোণটি আছে সেই কোণের পুরো কোণ বের করতে হবে। তাহলে আমরা জানি এবিসি ত্রিভুজের 3টি কোণ, সেই ক্ষেত্রে বি আছে এবং সি আছে, তাহলে নাই কি, এ নাই। তাহলে এ আমরা প্রথমে কি করে নিব, বের করে নিব। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি সমান। এই জন্য আমরা যে দুইটি কোণ দেওয়া আছে এই দুইটি কোণ 180 থেকে কি করব, মাইনাস করে দেব। মাইনাস করলে আমরা এ কোণ যেটা সেটা পেয়ে যাব। এখন এ কোণের পুরো কোণ বের করতে হবে আমাদের। আমরা জানি যে পুরো কোণ কাকে বলে, অর্থাৎ যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি সমান হয় সেক্ষেত্রে একটি আরেকটির পুরো কোণ হয়। যেহেতু একটি কোণ 75, অবশ্যই বাকি কোণটা বের করার জন্য 90 থেকে কী করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 90 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে 75-এর পুরো কোণটা আমরা 15 পাবো। এটি হচ্ছে তার উত্তর। ভিউয়ার্স, সৃজনশীল 1-এর 2 নং যে প্রশ্নটা দেওয়া ছিল এটা হচ্ছে এরকম যে ত্রিভুজ এবিসি দেওয়া আছে আর এবিসি এর শীর্ষবিন্দু হচ্ছে এ এবং ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, বি সমান 45 এবং সি সমান 60। তাহলে আমাদের ওই ত্রিভুজের পরিসীমা 10 দেওয়া আছে। এখন এই উপাত্তগুলোর উপরে ভিত্তি করে আমাদের কি করতে হবে, চিত্রটা অঙ্কন করতে হবে, অর্থাৎ এই ত্রিভুজটা অঙ্কন করে বর্ণনা করতে হবে। এখন প্রথম যে কাজটা থাকবে, অর্থাৎ উদ্দীপকে যেহেতু দেওয়া আছে যে একটা ত্রিভুজের এ কোণ এবং বি কোণ দুইটি কোণ দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম যে কাজটা থাকবে এই উপাত্তগুলোকে চিত্রের মাধ্যমে কী করতে হবে, প্রকাশ করতে হবে। এজন্য আমরা কি করে নিব, অবশ্যই আমরা এই বি কোণটা 45, এই বি কোণ 45 অঙ্কন করার জন্য আমরা যে কোনো
রশ্মি নিব, রশ্মি নিয়ে আমরা একটা লম্ব অঙ্কন করব। আমরা জানি কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। লম্ব অঙ্কন করার মানে হচ্ছে যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে এখানে 90 ডিগ্রি হবে। এখন এই যে কোণটা, এই কোণটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ এখানে একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করি, সেই ক্ষেত্রে এইটা 45 ডিগ্রি হবে। এভাবে আমি 45 ডিগ্রি বি কোণটা আমি অঙ্কন করে নিব। তারপরে যে কাজটা করব, সি কোণটা অঙ্কন করে নেব, অর্থাৎ সি কোণটা 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। আমরা জানি 60 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয়। আমি যে কোনো রশ্মি নিব। এখন যে কাজটা করতে হবে, ঠিক পেন্সিল কম্পাস দিয়ে এই যে রেখাটা দৈর্ঘ্য দেওয়া আছে এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে এবং এই বিন্দু থেকে একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। যে দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেখান থেকে পেন্সিল দিয়ে এখানটা যোগ করে দিতে হবে। যোগ করে দিলে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে কোণ সি এবং কোণ বি এই দুটা উপাত্ত অঙ্কন করে নিলাম। এখন আমরা অঙ্কন করে নেব যে ত্রিভুজের যে 3 বাহুর সমষ্টি পরিসীমা দেওয়া আছে, এটা স্কেলের মাধ্যমে আমরা 10 সেন্টিমিটার অঙ্কন করে নিব এইভাবে। এখন আমরা দেখলাম যে এই 3টা উপাত্ত দিয়ে এখন আমরা চিত্রটা কীভাবে অঙ্কন করব সেটা আমরা দেখব। তো ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে দেখলাম যে 3টি উপাত্ত দেওয়া আছে। এই যে 3টি উপাত্ত, অর্থাৎ 2টি কোণ দেওয়া আছে ভূমি সংলগ্ন, একটা 45 আর একটা 60। আমরা কিভাবে এগুলো অঙ্কন করলাম ইতিপূর্বে দেখলাম। আর একটা পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি দেওয়া আছে। আর এখন আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করব, অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করতে হবে, স্কেল দিয়ে অঙ্কন করতে হবে। আমি এইভাবে দেখালাম, ওইটা দেখলে অবশ্যই কীভাবে অঙ্কন করতে হবে বিষয়টা ক্লিয়ার হবে। আমার প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে এরকম যে আমরা যে কোনো রশ্মি নিব, এই রশ্মি থেকে আমরা এই যে উপাত্তটা অর্থাৎ এই যে পরিসীমাটা দেওয়া আছে সেটা আমরা কি করব, কেটে নিব। 10 সেন্টিমিটার কেটে নিব। অবশ্যই পেন্সিল দিয়ে মেপে এটা অঙ্কন করে নিতে হবে। আমি আন্দাজ করে নিয়ে নিলাম। এখন এখানে যে দুটি বিন্দু পেলাম, এই দুটি বিন্দুতে আমরা এখানে বি কোণটা অঙ্কন করব। আমি যদি এটা পি এবং কিউ ধরি, অর্থাৎ যে কোনো রশ্মি পি কিউ থেকে আমি পি আর নিলাম। পি আর হচ্ছে 10 সেন্টিমিটার, হচ্ছে এটা এই অংশটা হচ্ছে যে ত্রিভুজটা হবে এই ত্রিভুজের পরিসীমা এই ক্ষেত্রে। এখন আমরা পি এবং আর বিন্দুতে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে পি বিন্দুতে আমি যে একটা কোণ অঙ্কন করব, অর্থাৎ এখানে যে 45 ডিগ্রি কোণটা দেওয়া আছে এই 45 ডিগ্রি কোণের অর্ধেক একটা কোণ অঙ্কন করব। আমরা জানি 45 ডিগ্রির অর্ধেক কোণ অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে 45 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিব। তারপরে এই কোণটার সমদ্বিখণ্ডক নির্ণয় হচ্ছে বিষয়। আর এই দিকে আর বিন্দুতে আমরা ঠিক 60 ডিগ্রির অর্ধেক একটা কোণ অঙ্কন করব, অর্থাৎ 30। তো 30 যদি অঙ্কন করতে যাই প্রথম কাজটা থাকবে আমাকে যে কাজটা করতে হবে অবশ্যই 60 অঙ্কন করে নিতে হবে। আমি প্রথমে 60 অঙ্কন করে নিব, তারপরে এটা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এটা কীভাবে অঙ্কন করতে হয় আমরা সবাই জানি। তারপরে এটা আমি নাম দিলাম যে ই, আর এটার নাম দিলাম এফ। এখন আমরা এটা বর্ণনা কিভাবে লিখব আমি পরবর্তীতে দেখাচ্ছি, অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এই পিই এবং আর এফ পরস্পর এ বিন্দুতে ছেদ করে এটা আমরা কি করব, লিখে নেব। এখন যে কাজটা করতে হবে, এখানে যে 45 ডিগ্রির যে অর্ধেক কোণ উৎপন্ন হলো এই কোণটা সমান করে এই এপির সাথে একটা কোণ অঙ্কন করতে হবে। এই কোণটা সমান করে এখানে একটা কোণ অঙ্কন করতে হবে, আর এই কোণটা সমান করে এই দিকে আর একটা কোণ অঙ্কন করতে হবে। এই দুটি কোণ অঙ্কন করার ফলে এখানে এ বিন্দু থেকে একটা রশ্মি বি আমি ধরে নিলাম যে এখানে পি আর এর বি বিন্দুতে মিলিত হলো আর এখানে সি বিন্দুতে মিলিত হলো। তাহলে আমি এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম এই ত্রিভুজটাই হচ্ছে নির্দিষ্ট বা উদ্দিষ্ট ত্রিভুজ। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে এরকম যে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা, এই বাহুটা আর এই বাহুটা সমান। তার মানে এই অংশটা এই বাহুটা হয়ে গেল, আর এই অংশটাও এই অংশটার সমান হয়ে গেল। তাই বাকি রইল এই অংশটা, অর্থাৎ এই 3টি বাহুকে যোগ করলে এই পরিসীমার সমান হবে। আবার আমরা জানি বহিস্থ কোণ, যে কোনো ত্রিভুজের অন্তস্থ 2 কোণ বহিস্থ কোণের সমান। যেহেতু এটা 30 ছিল, এটা 30 ছিল, সুতরাং এটা হবে 60। আর ঠিক এরকম যেহেতু এটা 45 ডিগ্রি, অর্থাৎ এটা 45 ডিগ্রি অর্ধেক ছিল, এটা 45 ডিগ্রি অর্ধেক ছিল, তার মানে এটা যোগ করলে এটা হবে 45 ডিগ্রি, অর্থাৎ এটাই হচ্ছে নির্দিষ্ট বা উদ্দিষ্ট ত্রিভুজ। এখন বর্ণনাটা কীভাবে লিখতে হবে আমি দেখাবো।
ডিয়ার স্টুডেন্টস, আমরা পূর্বের চিত্র অনুসারে অর্থাৎ এইভাবে আমরা অঙ্কনের বর্ণনাটা দিয়ে দিব। এইভাবে অঙ্কনের বর্ণনাটা অর্থাৎ আমি যেভাবে ইতিপূর্বে অঙ্কন করলাম চিত্রটা, ঠিক এইভাবে বর্ণনাটা এখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা এটা নোট করে নেবে। ভিউয়ার্স, সৃজনশীলের 3 নং যে প্রশ্নটা, যে উদ্দীপক থেকে এরকম বলা আছে যে উদ্দীপকে যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজের দুইটি কোণ হচ্ছে একটা 45 আর একটা কি 60। এই দুটি কোণকে কোনো ত্রিভুজের কোণ বিবেচনা করতে হবে। আর ওই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 1/3 দেওয়া আছে, অর্থাৎ 1/3 দেওয়া আছে পরিসীমার। তাহলে আমরা ইতিপূর্বে পড়েছি যে উদ্দীপকে আছে যে দুটি কোণ, এই দুটি কোণ হচ্ছে 45 এবং 65। আমি নিয়ে নিলাম এই ত্রিভুজের ক্ষেত্রে 45 এবং 65। এবং তারা বলছে যে শীর্ষবিন্দু থেকে অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে লম্বটা অঙ্কন করলে এই যে লম্বটা এইটা যে পরিসীমা ছিল অর্থাৎ খনঙে যে ত্রিভুজটার পরিসীমা ছিল, এই পরিসীমা 3/1 1/3 বলতে 3/1 বোঝায়। তাহলে এই জন্য আমরা কি 10কে কী করবো 3 দিয়ে ভাগ করে নেব, ভাগফল পাবো কি এত, অর্থাৎ 3.33 সেন্টিমিটার প্রায়। এখন আমাকে কি কাজটা করতে হবে, আমাকে পূর্বের ন্যায় এই 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিতে হবে। আমরা জানি যে 45 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয়। এই 45 ডিগ্রি কোণটা আমরা অঙ্কন করে নিব, আর 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিব। 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেব। আর এখানে যেহেতু শীর্ষ থেকে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 3.33, আমরা আন্দাজ করে কি করব 3 সেন্টিমিটার নিয়ে আরও 3 ঘর ছোটো 3 ঘর নিয়ে নিব। এইটা আমি ধরে নিলাম যে 3.3 সেন্টিমিটার। তোমরা অবশ্যই স্কেল দিয়ে অঙ্কন করে নিবে। এই যে 3টা উপাত্ত দেওয়া হলো, এই 3টা উপাত্তের উপরে ভিত্তি করে আমাদের কি করতে হবে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এখন আমি দেখাবো যে ত্রিভুজটা কীভাবে অঙ্কন করতে হবে। ভিউয়ার্স, আমরা দেখব এখন যে 3টা উপাত্ত যে ছিল, একটা 45 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি এবং আরেকটা উপাত্ত ছিল যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব অর্থাৎ 3.33 সেন্টিমিটার। এই 3টা উপাত্ত দিয়ে আমরা কীভাবে চিত্রটা অঙ্কন করব এটা আমরা দেখি। শুরুতে আমি কি করব, শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্ব যে ছিল 3.33 সেটা আমি নিয়ে নেব। আর দুই প্রান্তে অর্থাৎ আমি এটাকে নাম দিব এডি, এবং দুই প্রান্ত এ এবং ডি বিন্দুতে দুইটি লম্ব অঙ্কন করব। এখন ডি বিন্দুতে যে লম্বটা অঙ্কন করলাম সেটার নাম আমি PM এন নাম দিলাম, আর এ বিন্দুতে যে লম্বটা অঙ্কন করলাম সেটার নাম দিলাম PQ। এই দুটি লম্ব অঙ্কন করে নিব। এখন এ বিন্দুতে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে এপির সাথে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। আর 45 ডিগ্রি কোণ করে নিলাম, এবং এটা আমি ধরে নিলাম যে এমডিতে বি বিন্দুতে ছেদ করে। এখন এ কিউ এর পাশে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিব, এবং এটা ধরে নিলাম যে ডিএনকে সি বিন্দুতে ছেদ করে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু পিকিউ এবং এমএন উভয়ই লম্ব, সেক্ষেত্রে এবি হচ্ছে তাদের ছেদক, সুতরাং একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। এটাও 45 ডিগ্রি হবে, আবার ওপর দিকে এটাও 65 ডিগ্রি হবে। তো দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে মূলত ABC যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাই হচ্ছে মূলত কি উদ্দিষ্ট বা নির্দিষ্ট ত্রিভুজ। এখন এই ত্রিভুজের উপর ভিত্তি করে যে বর্ণনাটা দিতে হবে সেটা আমরা দেখে নেব। অবশ্যই বর্ণনাটা ভালো করে খাতায় লিখে নিতে হবে। এখন আমরা বর্ণনাটা দেখি। বর্ণনাটা হচ্ছে এরকম যে আমি যেভাবে ইতিপূর্বে চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্রের অঙ্কন অনুসারে বর্ণনাটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, অবশ্যই এটা লিখে নেবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এই 5টি প্রশ্নের উত্তর আমরা কীভাবে খুব সহজভাবে সঠিক নিয়মে অঙ্কটা করব সেটা আমরা দেখব। তাহলে প্রশ্নটা এরকমভাবে দেওয়া আছে যে 1 নংয়ের যে প্রশ্নটা 3x ইনভার্স প্লাস 7y ইনভার্স হোল ইনভার্স 1, অর্থাৎ বিষয়টা হচ্ছে এটার মান আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তবে তার আগে অবশ্যই আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আমরা এ ইনভার্স বলতে আমরা এটাকে 1/a লিখব। যদি আমরা দেখি কোনো জায়গায় এ ঘাতটা মাইনাস আকারে 1-এর চেয়ে বড় কোনো সংখ্যা আছে, সেই ক্ষেত্রে আমরা 1/, সেটা লিখব। অর্থাৎ এটা ঠিক এটা এভাবে লিখতে হবে। আমরা যদি দেখি কোনো ভগ্নাংশ আছে এরকমভাবে, অর্থাৎ এই ভগ্নাংশটার উপরে যদি মনে করো
ঘাত থাকে মাইনাস আকারে, তাহলে এটাকে এই মাইনাসটা তোলার জন্য আমাদের এই ভগ্নাংশটাকে কী করতে হবে, বিপরীত করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা এখানে শিখলাম কি, যদি কোনো পদ অথবা রাশির অথবা ভগ্নাংশের যদি মাইনাস কোনো ঘাত থাকে, তাহলে এটা মাইনাসটা ওঠানোর জন্য এটাকে বিপরীত করতে হয়। এই ক্ষেত্রে আমরা এই এক্স ইনভার্সকে আমরা কি করব, বিপরীত করে দেব, অর্থাৎ 1/x লিখে নেব। আর ওয়াই ইনভার্সকে আমরা1/y লিখে নেব। আর যেহেতু এটার সাথে এটার গুণ সম্পর্ক, সেক্ষেত্রে আমরা 3 × 1/x এবং 7 × 1/y লিখব। আর আমরা এটাকে গুণ করে দেব, গুণ করে দিলে হবে কি 3/x + 7/y। এখন আমরা লসাগু করে নিব। আমি ইতিপূর্বেই বলেছিলাম, যদি কোনো ভগ্নাংশ কোনো রাশির ক্ষেত্রে যদি মাইনাস ঘাত থাকে, সেটাকে আমরা মাইনাসটা তোলার জন্য আমরা কী করব, এটাকে বিপরীত করব। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু এই সম্পূর্ণটার উপরে -1 ঘাত আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বিপরীত করব, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা কী হবে, লব হয়ে গেলে এটা উত্তর চলে আসলো। যদি কোনো ক্রমে এখানে ঘাত 1-এর চেয়ে বেশি থাকে, অর্থাৎ 2, 3, 5 ... এরকম থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই ঘাতটা দিয়ে নিতে হবে। যেহেতু এখানে 1, অর্থাৎ 1-এর ক্ষেত্রে আমরা এই ঘাতটা দেই না, অর্থাৎ এখানে এ ইনভার্স মানে 1/a, আমরা এখানে 1 ঘাতটা দেই না। যদি এখান থেকে বড় কোনো সংখ্যা থাকে একের চেয়ে, তো সেই ক্ষেত্রে এই সংখ্যাটা অবশ্যই উল্লেখ করতে হবে। তো প্রিয় স্টুডেন্টস, আমরা 2 নংয়ের প্রশ্নটা দেখি। অর্থাৎ 2 নংয়ে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে আমাদের কি করতে হবে, চলক y এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে তার প্রশ্ন, আমরা উত্তর সরাসরি লিখে রেখেছি। এখন উত্তরটা কীভাবে হলো সেটা আমাদের কিছু বিষয় জানা দরকার। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আমরা রুটের মান জানি কত, হাফ। আর যদি দেখি যে আমরা রুটের উপর এখানে কোনো সংখ্যা উল্লেখ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 1/, সেই সংখ্যাটাকে লিখব। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি দেখি যে রুটের উপর এখানে x আছে, তো সেক্ষেত্রে আমরা কী লিখব, 1/x। বিষয়টা হচ্ছে এরকম, এই তথ্যের উপরে ভিত্তি করে আমরা সাধারণত এই অঙ্কটা করব। আরেকটা ফর্মুলা আছে যে a⁴x, a⁴y। যদি আমরা দেখি কোনো জায়গায় যে ভিত্তি একই, তাহলে ভিত্তি আর ভিত্তি যদি একই হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ভিত্তি বাদ দিতে পারি, x = y লিখতে পারি। আবার আমরা এটাও জানি যে যদি আমরা দেখি যে কোনো জায়গায় এরকমভাবে x-এর উপরে a, y-এর উপরে a, অর্থাৎ বিষয়টা হচ্ছে যদি ঘাতও এক হয়, ভিত্তি এক হলে আমরা ভিত্তিকে বাদ দিতে পারি, ঘাত সমান লিখতে পারি। আবার যদি আমরা দেখি যে ঘাত একই হয়, তো সেক্ষেত্রে আমরা ঘাতও কী করতে পারি, বাদ দিতে পারি, তাহলে আমরা ভিত্তি কী করতে পারি, সমান লিখতে পারি। এই তথ্যের উপরে ভিত্তি করে সাধারণত এইখানে এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা দেখব যে আমরা ইতিপূর্বেই বলেছি যে রুটের মান কত, হাফ। এই জন্য আমরা এই রুটটা উঠিয়ে আমরা হাফ লিখে নিব। আর এটার উপরে যে ঘাত আছে y + 1, সেটা আমরা লিখব। এরকমভাবে এই রুটটা উঠানোর জন্য আমরা 1/3 ব্যবহার করব। আর উপরে যে ঘাত আছে, এই ঘাতটা আমরা লিখে দেব। আমরা জানি, আরেকটা বিষয় জানতে হবে যে আমরা জানি যে এরকম যদি ভিতরে কোনো ঘাত এবং বাহিরে কোনো ঘাত থাকে, তাহলে এই ঘাতে পরস্পর কী হয়, গুণ হয়। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব যে এই হাফের সাথে আমরা কি করব, y + 1 কী করব, গুণ করে দেব। আর এইদিকে 1/3 এর সাথে 2y - 1, এটাও আমরা কী করব, গুণ করে দেব। গুণ করে আমরা এটা পাবো। যদি আমরা এটা পাই, তো এখানে দেখতে পাচ্ছি ইতিপূর্বে আমি বলেছিলাম যদি ভিত্তি এক হয়, তাহলে আমরা ভিত্তি কী করতে পারি, বাদ দিতে পারি। যেহেতু এখানে ভিত্তি 5 এবং এখানেও ভিত্তি 5, তাহলে 5 আমরা কী করব, বাদ দিয়ে দেবো এবং ঘাত আর ঘাত পরস্পর কী লিখব, সমান করব। এবং আমরা যদি ক্রস গুণন করি, অর্থাৎ আমি যদি এইভাবে প্রথম গুণটা করি, তাহলে আমরা এটা পাই, আর যদি এই গুণটা করি, তাহলে আমরা এটা পাই। এখন পক্ষান্তর করে ওয়াইগুলো আমরা যদি এই পাশে নিয়ে আসি আর সংখ্যাগুলো এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা ওয়াইয়ের মান পাই কত, 5। এটা হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর। এখন আমরা 3 নং যে প্রশ্নটা দেওয়া আছে, এই 3 নং প্রশ্নের উত্তর দেখব। অর্থাৎ 3 নং প্রশ্নে একটা এরকমভাবে একটা ইকুয়েশন উল্লেখ আছে। তাহলে আমাদের এখানে জানতে হবে যে লগ আর সূচকের মধ্যে কী সম্পর্ক। অর্থাৎ এখানে লগের উপরে ভিত্তি করে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রথম কাজটা থাকবে কি করব, এই লগটাকে বাদ দিয়ে আমরা এটা সূচকীয় সমীকরণে তৈরি করব। আর সূচকীয় সমীকরণে তৈরি করার নিয়মটা হচ্ছে এরকম যে লগের যে ভিত্তিটা দেওয়া থাকবে, এই ভিত্তিটা আমরা শুরুতে লিখবো। অর্থাৎ এখানে লগের ভিত্তি হচ্ছে x, তাহলে xটা আমরা লিখবো। আর ডান পাশে যে সংখ্যা অথবা যে কোনো পদ অথবা যে কোনো রাশি দেওয়া থাকবো, এই ভিত্তিটার উপরে আমরা সেটা ঘাত হিসাবে লিখে দেব। এটা হচ্ছে, আর লগের সাথে এখানে যে কোনো সংখ্যা অথবা রাশি থাকতে পারে, আমরা সমান দিয়ে সেটা লিখে নিব। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম, যে লগের
যে ভিত্তিটা দেওয়া থাকবে সেই ভিত্তিটা আমরা প্রথমে লিখব, তারপরে সমান সমান অর্থাৎ ডান পক্ষে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা ভিত্তির উপরে ঘাত হিসাবে বসবে, তারপরে সমান দিয়ে আমরা লগের সাথে এখানে যাই থাকুক যে সংখ্যাই থাকুক আমরা সেটা কী করবো বসিয়ে দিব। তাহলে এখানে আমি যে সহজ পদ্ধতিটা অবলম্বন করেছি সেটা হচ্ছে এরকম যে আমরা 6কে 2 এবং বাহিরে 3 এইভাবে ঘাত আকারে ডিভাইডেড করেছি। আর এখানে আমরা জানি 125 মানে কি 5 কিউব, তাহলে আমরা এখানে ভিত্তি আর ভিত্তি সমান হলে যেরকমভাবে আমরা বাদ দিতে পারি, আর ঘাত আর ঘাত সমান হলে আমরা কী করতে পারি বাদ দিতে পারি। আমরা এখানে 3 এবং 3 এই দুইটা সমান ঘাত ছিল, আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে ভিতরে হলো এক্স স্কোয়ার, এইদিকে হলো 5। এখন যেহেতু আমাকে এক্সের মান বের করতে হবে, অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে স্কোয়ার তোলার জন্য অবশ্যই বর্গমূল করতে হবে। আমি বর্গমূল করে দিলাম, রুট স্কোয়ারে কাটা x = √5। এটা হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর। আশা রাখি বুঝতে পেরেছো। ভিউয়ার্স, 4 নং প্রশ্ন হচ্ছে এরকম যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, তো দশমিক ভগ্নাংশে একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে আমাদের বৈজ্ঞানিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমাদের প্রথমে জেনে নিতে হবে আসলে বৈজ্ঞানিক সংখ্যাটা কীভাবে রূপান্তর করতে হয়। আমরা বৈজ্ঞানিক সংখ্যার আদর্শ রূপ, এটা হচ্ছে আদর্শ রূপ বৈজ্ঞানিক সংখ্যার। আর এটা যদি বৈজ্ঞানিক সংখ্যার আদর্শ রূপ হয়, এখানে আমরা দুটি জিনিস দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এ দেখতে পাচ্ছি আর এখানে এন দেখতে পাচ্ছি। এখানে এ এবং এন কি এটা আমাদের জানা দরকার। এ হচ্ছে পূর্ণ সংখ্যা, এন হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে আমরা জানি পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে কী বলে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এখান থেকে আমরা কী শিখলাম যে এখানে 10⁻n মানে 10-এর ঘাতটা পূর্ণ সংখ্যার যে কোনো সংখ্যা হবে, এটা হচ্ছে মূল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু এ দেওয়া আছে, তাহলে এ কি, এ হচ্ছে এরকম যে এর মানটা হবে এইরকম একটা কন্ডিশনের উপরে, অর্থাৎ এর মানটা হবে 1 থেকে বড় এবং 1-এর সমান এবং 10 থেকে ছোটো। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এখানে এর মানটা হচ্ছে এরকম যে 1 থেকে বড় এবং 1-এর সমান হতে পারবে এবং 10 থেকে কী হবে ছোটো হবে। বিষয়টা হচ্ছে এরকম। এটার উপরে ভিত্তি করে আমরা কি করব, এখানে বৈজ্ঞানিক সংখ্যায় এটা রূপান্তর করব। তাহলে আমাদের জানা থাকতে হবে যে যদি দেখি যে আমরা 1-এর চেয়ে ছোটো কোনো মানকে আমরা বৈজ্ঞানিক সংখ্যায় রূপান্তর করতে যাই, সেখানে 10-এর ঘাতটা মাইনাস হয় সাধারণত। তাহলে যেহেতু এখানে বলা আছে যে এর মানটা অবশ্যই কী হতে হবে, 1-এর চেয়ে বড় হইতে হবে অথবা 1-এর সমান এবং 10-এর চেয়ে কী হইতে হবে ছোটো হইতে হবে। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই ধরনের মান যদি আমরা পেতে চাই, এই কন্ডিশনের উপরে যদি আমরা কোনো মান পেতে চাই এর জায়গায়, এটা হচ্ছে এর জায়গায়, যেহেতু এর জায়গায় এই মানটা, সেক্ষেত্রে অবশ্যই দশমিক বিন্দুটা কী হবে 3-এর পরে বসাতে হবে। অর্থাৎ 3-এর পরে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই, এই রকম একটা সংখ্যা পাই। আর এই সংখ্যাটা মূলত এই কন্ডিশনের সাথে মিলে, কারণ এই যে মানটা, এই মানটা হচ্ছে 1-এর চেয়ে কি বড় এবং 10-এর চেয়ে কি ছোটো। বিষয়টা হচ্ছে এরকম। এজন্য আমরা দশমিক বিন্দুটাকে ডান দিকে 6 করে নিলাম, সেক্ষেত্রে আমি 10-এর যে ঘাত, এই ঘাতটা আমি -6 দিলাম। কারণ আমরা জানি যে যদি দশমিক বিন্দুকে আমাদের ডান দিকে নিতে হয় তাহলে আমরা কি করব 10⁻⁻ মাইনাস দিয়ে সেটাকে বসাবো, যত করে যাব মাইনাস দিয়ে তত বসিয়ে দেব। আর যদি আমরা দশমিক বিন্দুকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে এই মানটা ধনাত্মক হবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা বুঝলাম যে বৈজ্ঞানিক সংখ্যা কীভাবে প্রকাশ করতে হয়। এখন আমরা 5 নং যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখি। অর্থাৎ এখানে একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, এই দশমিক ভগ্নাংশটার কি সাধারণ লগের পূর্ণ অংশক নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে সাধারণ লগের অংশক নির্ণয় করতে গেলে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আর এজন্য তোমাকে যে কাজটা করতে হবে, যে কোনো সংখ্যা, হয়তো দশমিক সংখ্যা থাকতে পারে অথবা পূর্ণ সংখ্যা থাকতে পারে, যদি বলা হয় যে সাধারণ লগের অংশক নির্ণয় করো, পূর্ণক নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের কাজটাই থাকবে যে আমরা লগ লিখে এই সংখ্যাটা আমরা লিখে কি করব, ক্যালকুলেটরের মাধ্যমে মানটা বের করে নিব। তাহলে এখানে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যে মানটা পেলাম সেটা মূলত একটা অমূলত সংখ্যা। এখান থেকে আমি দশমিক বিন্দুর পর 4 গণ নিলাম, 4 গণ নিলাম, এটা আমি ক্যালকুলেটর ব্যবহার করে করেছি। এটা তোমরা যদি অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করতে হবে। আর এই দশমিক বিন্দুর পরের যে সংখ্যাটা, অর্থাৎ দশমিক বিন্দু সহ পরের যে সংখ্যাটা, সেটাই হচ্ছে কি সাধারণ লগের অংশক। বিষয়টা হচ্ছে এরকম। এজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে দশমিক সহ পরের যে অঙ্কগুলো দেওয়া থাকবে ডান দিক থেকে, এই অঙ্কগুলো নিয়ে গঠিত যে মানটা, সেটাই হচ্ছে মূলত অংশক। আর এখানে যেহেতু অংশকের কথা আসছে, সেই ক্ষেত্রে আমরা শুধু অংশকটাই শিখে নিব। আর যদি পূর্ণক
পূর্ণকের ক্ষেত্রে হইতো সেক্ষেত্রে দশমিক বিন্দুর পূর্বে যে সংখ্যাটা থাকতো অর্থাৎ দশমিক বিন্দুর পূর্বে কত 1, এই একই হয়তো কি পূর্ণক। যেহেতু এখানে বলা আছে যে অংশক নির্ণয় করতে হবে, এই জন্যই এই মানটার উপর দশমিক বিন্দু সহ যে ডান দিক থেকে যে গড়গুলো থাকবে এই গড়গুলো নিয়ে যে গঠিত সংখ্যাটা সেটাই হচ্ছে অংশক। ডিয়ার স্টুডেন্টস, আমরা সৃজনশীল প্রশ্ন 2 অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 2 যে সকল প্রশ্ন দেওয়া আছে তার প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে এখানে একটা মান দেওয়া আছে এর অর্থাৎ 4 টু দি পাওয়ার 2p + 1। আবার প্রশ্ন দেওয়া আছে a = 128 অর্থাৎ 128। তাহলে এখানে এই উদ্দীপকে দেওয়া আছে এর মান যে 128, যদি এর মান 128 হয়, আর এই ক্ষেত্রে প্রশ্নে দেওয়া আছে এরকম যে এর মান 4 টু দি পাওয়ার 2p + 1। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এইটা আর এটা পরস্পর কি সমান, যেহেতু এখানে এর মান হচ্ছে এটা, এখানেও এর মান হচ্ছে এটা, এই জন্য আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি এখানে। তাহলে আমি এখানে একটা ইকুয়েশন তৈরি করলাম। আমরা ইতিপূর্বে দেখলাম যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এরকম যে আমরা যদি ভিত্তি 1 করতে পারি তাহলে আমাদের কাজটা কি সহজ হয়। এই ক্ষেত্রে আমরা 128কে ডিভাইডেড করে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 7টা 2 গুণ করলে আমরা 128 পাই। এই ক্ষেত্রে আবার 4কে আমরা ভেঙে কী লিখতে পারি 2 স্কোয়ার হিসেবে এভাবে লিখতে পারি। এই জন্য আমরা এই কাজটা করার কারণ হচ্ছে ভিত্তি 1 তৈরি করা। আমরা ইতিপূর্বে পড়েছি যে যদি ভিত্তি 1 হয়, ভিত্তি যদি 1 হয় তাহলে আমরা ভিত্তি বাদ দিতে পারি। আবার যদি গাত 1 হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি গাতও বাদ দিতে পারি। তাহলে ভিত্তি যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা দেখা যায় যে গাত আর গাত সমান পাই। এজন্য আমরা এখানে এই কাজটা করে নিব যে যেহেতু এখানে 2 ভিত্তি তৈরি করলাম, এখানেও 2 ভিত্তি তৈরি করলাম। আর যেহেতু আমরা ইতিপূর্বে এটা পড়েছি যে ভিতরের গাত এবং বাহিরের গাত পরস্পর কি হয় গুণ হয়, এই ক্ষেত্রে আমরা এই 2 দ্বারা এটাকে কি করব গুণ করে দিব, অর্থাৎ 2 দ্বারা 2p + 1কে আমরা গুণ করে দিব, আমরা পাবো 4p + 2। আর এইদিকে যেহেতু ভিত্তি এবং ভিত্তি সমান সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করব ভিত্তিটাকে বাদ দিয়ে দিব এবং গাত আর গাত পরস্পর সমান লিখব। আমরা সংখ্যাটাকে পক্ষান্তর করে আমরা p এর মান পাবো কি 5/4। তাহলে এটা হচ্ছে তার সঠিক উত্তর। সৃজনশীল 2 এর প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটার উত্তর। ভিউয়ার্স, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এরকম যে এখানে b একটা ভগ্নাংশ এবং c একটা ভগ্নাংশ, সূচকীয় ভগ্নাংশ আকারে এখানে উল্লেখ আছে। আমাদেরকে বলা হয়েছে যে b ভাগ c অর্থাৎ b/c নির্ণয় করতে হবে আমাদের। আমরা এখন এই প্রশ্নটা দেখব, অর্থাৎ এই প্রশ্নটা উদ্দীপকে দেওয়া আছে এরকম যে b এর মান দেওয়া আছে এটা, c এর মান এটা দেওয়া আছে, অর্থাৎ সূচকীয় ভগ্নাংশ। এই b এবং c এর ভাগ সম্পর্কের উপরে ভিত্তি করে আমরা এখানে এটার সরল করব, অর্থাৎ দেখব এখানে শেষ পর্যায়ে কী ধরনের মান আসে। তাহলে অলরেডি আমি অঙ্কটা করে রেখেছি, তবে তার পূর্বে অবশ্যই আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে এরকম যে আমরা ইতিপূর্বেও পড়েছি যে ভিতরের গাত এবং বাহিরের গাত পরস্পর কি হয় গুণ হয়। তবে এখানে আরেকটা বিষয় জানতে হবে যে ফর্মুলা আছে আমাদের, এই ফর্মুলাটা হচ্ছে এরকম যে যদি গুণ আকারে থাকে তাহলে আমরা জানি ভিত্তি যদি 1 হয় এবং গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই গাতগুলো যোগ হয়, আর যদি ভাগ আকারে থাকে সেই ক্ষেত্রে গাতগুলো কি হয় বিয়োগ হয়। বিষয়টা হচ্ছে এরকম। এই দুইটা থিওরির উপর ভিত্তি করে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা প্রথম কাজটায় আমরা যে কাজটা করব এখানে দেখতে পাচ্ছি যে এখানেও 7 ভিত্তি, এখানেও 7, এখানে 7, কিন্তু এখানে 49। তাহলে আমাদের প্রথম কাজটায় থাকবে যে 49কেও 7 তৈরি করা। এই জন্য আমরা 7 স্কোয়ার লিখব, 7 স্কোয়ার লিখব। ইতিপূর্বে আমরা বলেছি যে গাত এবং গাত পরস্পর কী হয় গুণ হয়। আমরা 2 দ্বারা এটাকে গুণ করে দিব, গুণ করে পাবো 2m + 2। আর এই দিকে ভিতরের গাত হচ্ছে m-1 আর এদিকে বাহিরের গাত হচ্ছে m+1। আমরা জানি a + b × a - b, এই ফর্মুলাতে যদি আমরা লিখি তাহলে a² - b² অর্থাৎ m² - 1² লিখতে পারি। যেহেতু 1-এর উপরে স্কোয়ার দিলে 1ই হয় সেক্ষেত্রে আমরা এটা লিখব। আর এই দিক থেকে যে কাজটা করব, উপরে কোনো কাজ নেই, শুধুমাত্র নিচের কাজটা করতে হবে যে ভিতরের যে গাতটা দেওয়া আছে এই গাতটা দিয়ে আমরা কি করে দিব বাহিরের গাতটাকে গুণ করে দিব, অর্থাৎ m²। এখন আমরা ইতিপূর্বে পড়েছি যে যদি ভাগ সম্পর্ক দুইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে অথবা এইভাবে থাকতে পারে। তো ভাগ সম্পর্ক থাকলে আমাদের গাতগুলো কি হবে বিয়োগ হবে। এই ক্ষেত্রে আমাদের যেহেতু এইটার ভিত্তি 7 এবং এই নিচেরটার ভিত্তিও কি 7, সেই ক্ষেত্রে আমরা উপরের গাতটা থেকে নিচের গাতটা কি করব মাইনাস করব। এই জন্য আমরা উপরের গাতটা লিখে নিচের যে গাতটা দেওয়া ছিল সেটাকে আমরা মাইনাস করেছি। আর এখানে ঠিক সেম কাজটা করেছি, উপরের গাতটা লিখে আমরা নিচের গাতটা কী করেছি মাইনাস করেছি। আর মাইনাস করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমি মাইনাস চিহ্ন বসাবো সেক্ষেত্রে
এখানে যে পদগুলো থাকবে এই পদের পূর্বে যে চিহ্নটা থাকবে এটা অবশ্যই পরিবর্তন করতে হবে, যেহেতু এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়েছে এটা। এখন আমরা পাশাপাশি যে গাতগুলো পেলাম এই গাতগুলো আমরা যোগ করে নিব, অর্থাৎ m + m 2m m² 1 এটা আমরা লিখে নিলাম। এখন পাশাপাশি এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দুইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে অথবা এইভাবে পাশাপাশি ভাগাকারে থাকতে পারে, উপরে নিচে ভাগাকারে থাকতে পারে। তাহলে উপরে নিচে ভাগাকারে থাকলে কীভাবে কাজ করতে হবে সেটা দেখলাম। আমরা যদি পাশাপাশি দেখি, অর্থাৎ এখানেও 7 এখানেও 7, এই ক্ষেত্রে আমরা এই যে গাঁটটা আছে আর এই গাঁটটা, এই দুইটা গাঁটের মধ্যে কী সম্পর্ক তৈরি করব? বিয়োগ সম্পর্ক তৈরি করব। বিয়োগ সম্পর্ক তৈরি করে আমরা এটা সমাধান করব। ভিউয়ার্স, যদি আমরা বিয়োগ সম্পর্ক তৈরি করি তাহলে দেখা যায় যে প্রথম 7-এর ঘাত এটা আর দ্বিতীয় 7-এর ঘাত হচ্ছে এটা। এটা আমরা মাইনাস করে নিলাম, মাইনাস করে দেখলাম যে এখানে এই 2m প্লাস মাইনাসকে মানে বাদ যায়, এখানে m² মাইনাস বাদ যায়, তো তাকে এখানে -3 থেকে প্লাসের অঞ্চলে গেলে -2 থাকবে। তাহলে আমরা এরকম দেখেছি যে যদি কোনো সংখ্যা বা রাশির ঘাত মাইনাস হয় সেক্ষেত্রে এটাকে বিপরীত করতে হয়, সেটা আমরা ইতিপূর্বে পড়েছি। এই নিয়ম অনুসারে আমরা কি করব, এটাকে যেহেতু -2 দেওয়া আছে আমরা 1/7 2 লিখে নিব, আর তারপরে 7² 1/9, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাদের বলা ছিল এরকম যে b/c এটার মান আমাদের 1/49 বের করতে হবে। তাহলে আমরা যেহেতু 1/49 পেলাম, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুভড। 3 নং যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা হচ্ছে d এর একটা মান দেওয়া আছে। এখানে d এর যে মানটা দেওয়া আছে এই মানটার পর্যায়ক্রমে আমরা অঙ্কটা করে সমাধান করলে আমরা log 2 পাবো। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ d এর যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমাদের log 2 বের করতে হবে। যদি আমরা log 2 বের করতে পারি সেটাই প্রমাণিত হবে। এখন আমরা যে কাজটা করব, লগের ক্ষেত্রে আমরা যে কয়েকটা ফর্মুলা আমাদের জানা দরকার, আমরা শুরুতে এই ফর্মুলাগুলো জেনে নেব। আর সূচকের ক্ষেত্রে ইতিপূর্বে আমরা পড়েছি যে যদি বৃত্তিগুলা এক থাকে এবং ভাগ সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে ঘাতগুলা বিয়োগ হয়, আবার যদি এইভাবে ভাগ থাকে সেই ক্ষেত্রেও কী হয়? বিয়োগ হয়। এটা আমরা জেনে নিলাম। আর যদি গুণ আকারে থাকে, ইতিপূর্বে আমরা পড়েছি যে গুণ আকারে থাকলে কী হয়? ঘাতগুলো যোগ হয়। বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে এই কাজটা করতে হবে যে এখানে লগের সাথে সূচকের একটা সম্পর্ক বিদ্যমান বিদায় এখানে সূচকের কাজ আছে, এটা আমাদের জানতে হবে। আর কিছু ফর্মুলা আছে এই বিষয়গুলো জানা দরকার, যেমন লগ এ বৃত্তি m ঘাত r। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে এখানে যে ঘাতটা থাকবে এই ঘাতটা লগের সামনে চলে আসবে, অর্থাৎ r log a m। আমাদের প্রয়োজনে এই rকে আমরা পিছনে নিয়ে m এর উপরে ঘাত হিসেবে লিখতে পারবো। আবার এখানে যে ঘাতটা দেওয়া থাকবে এই ঘাতটাকেও আমরা কি করতে পারবো? এই সামনে লগের নিয়ে আসতে পারবো। এখানে এই কাজটা করতে হবে। আর এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে লগের পরে, এই সংখ্যাগুলো কি ছোটো ছোটো মানে সংখ্যার মাধ্যমে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তবে অবশ্যই সংখ্যাগুলো হইতে হবে এরকম যে সর্বনিম্ন ঘাত হবে আর সর্বোচ্চ আর সংখ্যাগুলো হইতে হবে এরকম যে সর্বনিম্ন এই বৃত্তি হবে আর সর্বোচ্চ ঘাত হবে। যেমন আমরা যদি 10কে ডিভাইডেড করি তো 5 × 2 লিখতে পারি, আর 3কে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করতে চাই 3² লিখতে পারি। আবার এখানে যে 25 দেওয়া আছে এখানে, অর্থাৎ 25কে আমরা 5² আকারে লিখতে পারি। আর এখানে 24কে আমরা 3 × 2³ লিখতে পারি, কারণ এখানে 8 হবে এখানে 3, অর্থাৎ 3 এবং 8 গুণ করলে 24 হবে। আবার 81 এটাতে আমরা 9² লিখতে পারতাম, কিন্তু আমি ইতিপূর্বে বলেছি যে সর্বনিম্ন বৃত্তি সর্বোচ্চ ঘাত, এইভাবে আমাদের এই সংখ্যাগুলোকে কী করতে হবে? প্রকাশ করতে হবে। বিদায় আমরা 81কে 3^4 লিখলাম, আর এখানে 5 × 80, অর্থাৎ 2^4 হচ্ছে 16 এবং 5 গুণ করলে 80 হবে। এটা আমরা করে নিলাম। আর ইতিপূর্বে আমি যে ফর্মুলাটা দেখালাম যে যদি আমরা দেখি যে লগের সামনে কোনো সংখ্যা আছে তাহলে এটাকে আমরা লগের পরে যে সংখ্যা অথবা রাশি থাকবে তার ঘাত হিসেবে আমরা কী করতে পারবো? লিখতে পারবো। এজন্য এই যে 7কে আমরা লগের পরে যে ভগ্নাংশটা আছে সেটার ঘাত হিসেবে আমরা কী করলাম? লিখে নিলাম। এর পর্যায়ক্রমে আমরা 2কেও ঘাত হিসেবে লিখে নিলাম, 3কেও ঘাত হিসেবে লিখে নিলাম। এখন আমরা ইতিপূর্বে পড়েছি যে ঘাত এবং ঘাত পরস্পর কী হয়? গুণ হয়। যেহেতু এই 5 এবং 2 এর উপরে কোনো ঘাত নেই সেই ক্ষেত্রে এই 5-এর উপরে 7 এসে বসে যাবে, 2 এর উপরে 7 এসে বসে যাবে। আর এখানে কত হবে? 2 হবে ঘাত, আর এখানে হবে 7, অর্থাৎ 14।
আর এইরকমভাবে এইদিকে আমরা এই দুইটা ঘাতকে গুণ করে দেবো, 4 হবে। আর এখানে যেহেতু 3 এর উপরে কোনো ঘাত নেই সেক্ষেত্রে 2 বসবে। আর এখানে যেহেতু 3 আছে, 3 দুগুণে কত হবে 6 হবে, 3 4 কত 12 হবে, 5 এর উপরে 3 এসে বসে যাবে, আর 3 4 কত হবে 12 হবে। ভিউয়ার্স, আমরা এটা যদি এই যে গুণ করে দিই তাহলে এইরকমভাবে আমরা প্রত্যেকটা পাই। তাহলে এখানে আমরা আরেকটা ফর্মুলা আমাদের জানা দরকার, অর্থাৎ লগের ক্ষেত্রে যদি এরকম হয় যে আমরা যদি দেখি যে ভাগ আকারে আছে লগের পরে 2 বা ততোধিক পদ, সেক্ষেত্রে আমরা এগুলোকে বিয়োগ আকারে লিখব। এটা আমাদের জানা আছে, এটা আমরা বিয়োগ আকারে এইভাবে লিখব, প্রত্যেকটাকে আলাদা করে বিয়োগ আকারে লিখব। আবার যদি দেখি যে গুণ আকারে আছে, যে এম এন গুণ আকারে আছে, সেই ক্ষেত্রে আমরা কী করে নেব, প্লাস করে নেব প্রত্যেকটা আলাদা করে। এই দুটি ফর্মুলার উপরে ভিত্তি করে বাকি অংশটা করতে হবে। আর এই বাকি অংশটা আমরা কিভাবে করব দেখি, যে যেহেতু এই দুটির মধ্যে মাইনাস সম্পর্ক, সেই ক্ষেত্রে অবশ্যই ভাগ, যেটা আমি ইতিপূর্বে বলেছি যে মাইনাস সম্পর্ক থাকলে ভাগ হবে। আর যেহেতু এই যে এটা প্লাস, এটা আমি পরবর্তীতে লিখেছি যে এটা প্লাস, এটার গুণ সম্পর্ক হয়েছে, কারণ আমরা দেখেছি যে প্লাস থাকলে কি হয়, গুণ সম্পর্ক হয়। আর এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই ভাগ চিহ্নটাকে পরিবর্তন করে গুণ চিহ্ন দিলাম। আমরা জানি ভাগ চিহ্নটা পরিবর্তন করে গুণ চিহ্ন দিলে ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটা থেকে এইটা লিখে নিলাম এবং এইটা থেকে এটা লিখে নিলাম, এবং যেহেতু এই দুইটার মধ্যে যোগ সম্পর্ক, সেক্ষেত্রে আমরা এখানে কী দিলাম, গুণ দিয়ে দিলাম। এখন সূচকের নিয়ম অনুসারে আমরা যে কাজটা করব, যে ভিত্তি 1 আছে এবং ঘাতগুলো কী করে দেব, যোগ করে দেব। এখানে 5 এর উপরে 7 আর 5 উপরে নাই, বিদায় আমরা 5 এর উপরে শুধু 7ই লিখব। আর এখানে 2 টু দি পাওয়ার 7 আছে, আর একটু 2 টু দি পাওয়ার 6 আছে। যেহেতু ভিত্তি 2 2 1, সেই ক্ষেত্রে ঘাত দুইটা আমরা যোগ করে দিব, অর্থাৎ 13। আর 3 টু দি পাওয়ার 2, এখানে 3 এর উপরে 2 আছে, এখানে 3 এর উপরে 12 আছে, সেক্ষেত্রে এই দুইটা আমরা কী করে দেবো, যোগ করে দিব। আর ঠিক সেম কাজটা নিচে করব, অর্থাৎ 3 এখানে আছে, ও আর কোনো 3 ঘাত হিসাবে নাই, সেক্ষেত্রে আমরা এটাই লিখে নিব। আর 5 এর উপরে 4, 5 এর উপরে 3, অর্থাৎ ভিত্তি 1 আমরা একটা 5 লিখে 4 এবং 3 করব, যোগ করে দিব 7, আর 2 টু দি পাওয়ার 12। এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম, যে ভিত্তি যদি 1 হয়, আমরা ইতিপূর্বে পড়েছি যদি ভিত্তি 1 হয় এবং ভাগ সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই ঘাতগুলো মাইনাস হবে। এই ক্ষেত্রে যেহেতু ভিত্তি এখানে 7 আর নিচেও এখানে যেহেতু ভিত্তি 5 এবং ঘাত 7 এবং ভিত্তি 5, এই দুটি আমরা ইচ্ছা করলে কেটে দিতে পারি, কিন্তু আসলে সঠিক নিয়মটা হচ্ছে এরকম, যে আমরা 5 লিখে উপরের ঘাটটা নিচের ঘাটটা মাইনাস করে দিব। ঠিক সেইভাবে আমরা 3 লিখে উপরের ঘাটটা নিচের ঘাটটা মাইনাস করে দিব। আর এরকমভাবে 2 লিখে আমরা উপরে যে 13 এবং নিচে যে 12 আছে, সেটাকে আমরা কি করব, মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমরা 2 এর উপরে 1 পাই, আর বাকিগুলো 0 পাই। আমরা জানি যে কোনো সংখ্যা বা রাশির উপরে 0 ব্যতীত যদি ঘাত 1 0 হয়, সেক্ষেত্রে মানটা 1 আসে। এক্ষেত্রে এটার মান 1, এটার মানও 1, অর্থাৎ 2 × 1 × 1 ইকুয়াল log 2, অর্থাৎ ডি এর মান আমরা log 2 পেলাম, অর্থাৎ এটা শোড, অর্থাৎ দেখানো হলো। ভিউয়ার্স, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর যে 1 নং প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা দেখব এখন। যে অর্থাৎ এটা দেওয়া আছে এরকম, যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল হাফ। আমাদের এইটার মান কী করতে হবে, বের করতে হবে, যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা 4টাকে যদি এইভাবে ভেঙে নিই, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি, তাহলে এই দুটি রাশি পাই আমরা। তাহলে আমরা জানি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে 1, অর্থাৎ এটা হচ্ছে একটা সূত্র, এর মান হচ্ছে 1। আর এদিকে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান হাফ দেওয়া আছে, অর্থাৎ 1 × হাফ ইকুয়াল কত, হাফ। এটা হচ্ছে তার সঠিক উত্তর। ভিউয়ার্স, আমরা 2 নং প্রশ্নটা দেখি। অর্থাৎ 2 নং প্রশ্নটা এরকম, যে এই প্রশ্নে এই অংশটা দেওয়া আছে, অর্থাৎ এটার মান আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা জানতে হবে এরকম, যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটার ফর্মুলাটা হচ্ছে কট স্কয়ার থিটা। এজন্য এটার জায়গায় আমি কট স্কয়ার লিখে দিলাম। আর যেহেতু আমরা জানি রুট স্কয়ারে বাদ যায়, সেক্ষেত্রে আমি রুট স্কয়ারে বাদ দিয়ে কট লিখে দিলাম। এখানে আরেকটা ফর্মুলা চলে আসছে, যে কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। এটা হচ্ছে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা ব্যবহার করব। এখন আমরা এটা আর এটা কি কেটে দিব, শুধুমাত্র কস থিটা থাকবে। এটা হচ্ছে তার উত্তর। ভিউয়ার্স, আমরা 3 নং যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, 3 নং প্রশ্ন হচ্ছে এরকম, যে এরকমভাবে দেওয়া আছে যে কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল রুট 2। এখান থেকে আমাদের কি করতে হবে, টেন থিটা এর মান বের করতে হবে। টেন থিটার মান যদি আমরা বের করতে যাই, আমাদের থিটার মানটা কী করতে হবে, জানা থাকতে হবে। এজন্য আমি এইটাকে ব্যবহার করে, এই যে এইটাকে ব্যবহার করে আমরা থিটার মানটা কি 45 ডিগ্রি বের করলাম। এটা কিভাবে,
এটা হচ্ছে এভাবে যে আমরা জানি যে √2 এটা কোসেক 45 ডিগ্রির মান। এই দিকে যেহেতু কোসেক আছে আমাকে এই দিকেও কোসেক লিখতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এখন উভয় পক্ষ থেকে আমরা কোসেক যদি বাদ দিই 90 - থিটা থাকে আর এটা 45 থাকে। এই ক্ষেত্রে যদি আমরা পক্ষান্তর করি সেই ক্ষেত্রে আমরা থিটার মানটা কি পাই 45 পাই। আর আমরা যদি tan থিটার জায়গায় অর্থাৎ থিটার জায়গায় 45 বসাই তাহলে সেই ক্ষেত্রে আমরা tan থিটা অর্থাৎ tan 45 এর মান পাই 1। এটা হচ্ছে তার উত্তর। আমরা 4 নং প্রশ্ন থেকে, অর্থাৎ 4 নং প্রশ্ন হচ্ছে এরকম যে প্রশ্নে দেওয়া আছে 12 sec a = 13। এইটাকে ব্যবহার করে আমরা এই cot a - sin a এর মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে। এটা প্রশ্নে বলা আছে। এটার জন্য আমি শর্টকাট একটা কৌশল অবলম্বন করেছি, সেটা হচ্ছে এরকম যে আমরা সেকে এখানে 12 যেহেতু সেকের সাথে গুণাকার আছে ওদিকে গেলে কী হবে ভাগ হবে, এটা আমি লিখে দিলাম। আর আমরা জানি সেকে মানে কি অতিভুজ বাই ভূমি। আর এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে সমকোণী ত্রিভুজটার মধ্যে এই উপরের যে অংশটা সেটা অতিভুজ, কারণ আমরা জানি যে সেকে ইকুয়াল কি অতিভুজ বাই ভূমি। সেই ক্ষেত্রে আমাদের এখানে সেকের সাথে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে অর্থাৎ এখানে অ্যাঙ্গেল হিসেবে কোণ হিসেবে এ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করে এটাকে এ দিয়ে দিব। আর এটাকে যদি এ দিয়ে দিই তাহলে আমরা জানি যে সূক্ষ্মকোণটা আমরা নিব এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা অতিভুজ। এই জন্য যেহেতু এখানে অতিভুজ বাই ভূমি সেক্ষেত্রে আমরা এই সমকোণী ত্রিভুজটা ধরে নিব। ধরে নিয়ে এখানে আমরা কি করব এই ভূমিটার মান বসিয়ে দিব, অর্থাৎ এখানে যেহেতু ভূমি বলা আছে 12 আমরা ভূমি জায়গায় 12 বসিয়ে দিলাম, আর এখানে অতিভুজ বলা আছে কি 13 আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই লম্বটার মান বের করা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার। এই উপরে ভিত্তি করে আমরা এটার মান কি বের করলাম 5 বের করলাম, অর্থাৎ এটা 5 চলে আসলো। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান আমাদের কি এখন জানা হয়ে গেল। এক্ষেত্রে আমরা যে কোনো অনুপাতের মান এখন কি করতে পারবো বের করতে পারবো। যেহেতু বলা আছে এখানে যে cot a - sin a বের করতে হবে, অবশ্যই আমরা এটাই বের করব। তো cot a সমান আমরা কি জানি ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি হচ্ছে 12 আর লম্ব হচ্ছে কি 5, এই জন্য আমি খটের জায়গায় 12/5 লিখলাম। আর সাইনের সমান আমরা কি জানি সাইনের সমান হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। আর এখানে যেহেতু লম্ব 5 আর অতিভুজ 13 সেক্ষেত্রে আমরা 5/13 লিখলাম। এটা সরল করে আমরা এই মানটা পেলাম। এটা হচ্ছে তার সঠিক উত্তর। ভিউয়ার্স আমরা 5 নং প্রশ্নটাতে কি, অর্থাৎ 5 নং প্রশ্নটাতে বলা আছে এরকম যে cos θ ইকুয়াল x² - 1/x² + 1 এই মানটা দেওয়া আছে 5 নংয়ে। এই মানটা দেওয়া আছে আর বলা আছে যে আমাদের কি করতে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মানটা কি করতে হবে বের করতে হবে। এই মানটাকে ব্যবহার করে আমরা এই মানটা কি করব বের করব। এটা কিভাবে, এটাও আমি শর্টকাট কৌশলে উপস্থাপনা করেছি। অর্থাৎ আমরা শুরুতে ধরে নিব যে একটা সমকোণী ত্রিভুজ, আর এখানে যেহেতু অ্যাঙ্গেলটা থিটা আছে সেক্ষেত্রে আমরা এখানে সূক্ষ্মকোণটা থিটা দিয়ে দিব। আর আমরা জানি যে মানে cos θ ইকুয়াল কি, cos θ ইকুয়াল হচ্ছে যে ভূমি বাই অতিভুজ। তার মানে উপরের যে অংশটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি, আর নিচের যে অংশটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কি অতিভুজ। এজন্য আমরা কি করব এবিসি যে সমকোণী ত্রিভুজটা ধরে নিয়েছিলাম এই সমকোণী ত্রিভুজটার মধ্যে আমরা থিটা হিসাবে এই কোণটাকে আমরা ধরে নিলাম সূক্ষ্মকোণ, আর এর জন্য এটা হচ্ছে তার লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এই জন্য আমরা ভূমি এই মানটা এখানে বসিয়ে দিলাম, আর অতিভুজ অর্থাৎ x² + 1 এই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে এই সমকোণী ত্রিভুজের আমাদের যে কাজটা করতে হবে এই সমকোণী ত্রিভুজের যে অপর একটা বাহু রইল অর্থাৎ লম্ব, এই লম্ব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি করব বের করে নিব। আমরা জানি যে লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমরা অতিভুজ স্কয়ার অর্থাৎ অতিভুজের মানটা লিখে এবং ভূমির মানটা লিখে আমরা বড় করে দিলাম। আমরা জানি এখানে একটা ফর্মুলা চলে আসছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এই ফর্মুলার উপরে ভিত্তি করে আমরা 4ab এটা লিখতে পারি। এই 4ab আমি সরাসরি লিখে দিলাম 4, আর এর জায়গায় যেহেতু x² আর যেহেতু বির জায়গায় 1 আমরা এটা লিখে দিলাম। লিখে দিয়ে আমরা ab-এর মান পেলাম কি 2x। তাহলে আমরা এটার মান পেলাম কি 2x পেলাম। তাহলে এখন আমরা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান কিন্তু আমাদের জানা। যেহেতু সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান জানা, এই ক্ষেত্রে আমরা খুব সহজে কি করতে পারবো এই যে কোনো অনুপাতের মান আমরা কি করতে পারবো বের করতে পারবো। আমাদের যে কোনো অনুপাতের মান বের করার দরকার নাই, যেহেতু বলা আছে এখানে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মানটা বের করতে হবে। এখন আমরা এর মানটা কি করব বের করব। আমরা জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ। সেক্ষেত্রে আমাদের লম্বের মান কি
লম্ব হচ্ছে এই চিত্র অনুসারে এবি, আর ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, এর জন্য আমরা লম্ব বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ লিখলাম। আর কস স্কয়ার থিটা যেহেতু ভূমি বাই অতিভুজ, আর কস স্কয়ার থিটার অলরেডি মান এখানে প্রশ্নে দেওয়া আছে, এই জন্য আমি সরাসরি মানটা লিখে দিব না, আর ব্র্যাকেটে লিখে দিলাম যে যেহেতু কস স্কয়ার ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে। আর এই ক্ষেত্রে এবির মান আমরা বসালাম এবির মান আমরা কী বের করেছিলাম ইতিপূর্বে 2x, আমরা 2xটা এখানে বসিয়ে দিলাম, আর এসির মানটা হচ্ছে x স্কয়ার প্লাস 1। এটা বসিয়ে দেওয়ার পরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, আর এটাকে যদি আমরা স্কোয়ারটা আলাদা করে দিই তাহলে এরকম পাই। এখন এটাকে আমি সরল করে নিলাম, সরল করে নিয়ে যেহেতু হরে একই জাতীয় রাশি আছে সেক্ষেত্রে আমরা এটা একটু শুধু নিলাম, নেওয়ার পরে উপরে যেগুলো আছে সেগুলো আমরা যোগ করে দিব। এখন এখানে একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, বিষয়টা হচ্ছে এরকম, আমরা এখানে 1 দিতে পারি ইচ্ছা করলে, তাহলে এখানে এই ফর্মুলাটা আমরা কি করেছি ব্যবহার করেছি, অত লব এবং ঘাত পরস্পর সমান, সেক্ষেত্রে এর মান হচ্ছে কি 1। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।